এক্সহস্টেড ভিজে গেছে বৃষ্টি হচ্ছে নাকি অন করছি অন আছে 7 মিনিট হয়ে গেছে অন করে দিয়েছে 7 মিনিট চলো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা বলবো যেখান থেকে প্রশ্ন আসবেই তোমার পরীক্ষায় তো আজকের আমাদের যেটা টপিক সেটা হচ্ছে আয়নিক গুণফল এবং পদক্ষেপ। তো আমরা এতদিন পর্যন্ত পড়াশোনা করে আসছি কি নিয়ে? দ্রাব্যতা গুণফল নিয়ে। দ্রাব্যতা গুণফল পড়লাম, তারপরে আমরা দ্রাব্যতা গুণফল থেকে দ্রাব্যতা নির্ণয় শিখলাম, দ্রাব্যতা থেকে দ্রাব্যতা গুণফল নির্ণয় শিখলাম। তারপর আমরা দ্রাব্যতা গুণফলের একটা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন দেখলাম, সেটা কি ছিল? সম আয়ন প্রভাব, সেটা শিখলাম আমরা গত ক্লাসে। ওকে, আজকে আমরা দ্রাব্যতা গুণফলের আরেকটা প্রয়োগ শিখব, সেটা হচ্ছে আয়নিক গুণফল এবং পদক্ষেপ। অ্যাকচুয়ালি দ্রাব্যতা গুণফল কোনো জেনারেলাইজড ওয়ার্ড না। মানে কি? দ্রাব্যতা গুণফল হচ্ছে একটা স্পেসিফিক সিচুয়েশনে অ্যাপ্লাই করা যায়। কিরকম? একটা সম্পৃক্ত দ্রবণ হলেই তুমি কেবলমাত্র দ্রাব্যতা গুণফলের ধারণা তুমি অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো পানিতে যে কোনো স্বল্প মাত্রায় দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণ যদি তুমি তৈরি করো, তাহলে কি অ্যাপ্লাই করা যাবে? দ্রাব্যতা গুণফলের কনসেপ্টটা অ্যাপ্লাই করা যাবে। এটাকে তুমি মাথার মধ্যে সেট করে নাও। দ্রাব্যতা গুণফল শুধুমাত্র কোন দ্রবণের জন্য? সম্পৃক্ত দ্রবণের জন্য এটা প্রযোজ্য। আচ্ছা, কিন্তু এখন যদি তোমাকে আমি বলি যে তুমি একটা অসম্পৃক্ত দ্রবণের জন্য দ্রাব্যতা গুণফলের মতো তুমি একটা ধ্রুবকের অবতারণা করো, তখন তুমি কি করবে? বা আমি তোমাকে বললাম অতিপৃক্ত দ্রবণের জন্য তুমি দ্রাব্যতা গুণফলের মতো একটা কনসেপ্ট নিয়ে আসো, ওকে, তখন তুমি কিন্তু ঝামেলায় পড়ে যাবে। এই জন্য আমরা আসলে জেনারেলাইজড একটা কনসেপ্ট ব্যবহার করি, সেটা হচ্ছে আয়নিক গুণফল। অর্থাৎ আয়নিক গুণফলটা অসম্পৃক্ত, সম্পৃক্ত এবং অতিপৃক্ত তিন ধরনের দ্রবণের ক্ষেত্রে কি করা যায়? অ্যাপ্লাই করা যায়। কথাটা বুঝতে পারছো কিনা? তাহলে তিন ধরনের দ্রবণের ক্ষেত্রেই আমরা আয়নিক গুণফল কনসেপ্টটা অ্যাপ্লাই করে থাকি। এবং আয়নিক গুণফলকে প্রকাশ করা হয় KIP দিয়ে। কি দিয়ে? KIP। এখানে I মানে হচ্ছে আয়নিক আর P মানে হচ্ছে কি? প্রোডাক্ট। তাহলে KIP মানে হচ্ছে আয়নিক প্রোডাক্ট, বা বাংলাতে কি বলবো? বাংলাতে কি বলবো? আয়নিক গুণফল। ঠিক আছে, আয়নিক গুণফল। ওকে, অর্থাৎ KIP এর কনসেপ্টটা অসম্পৃক্ত দ্রবণে অ্যাপ্লাই করা যাবে, সম্পৃক্ত দ্রবণে অ্যাপ্লাই করা যাবে, আবার অতিপৃক্ত দ্রবণেও অ্যাপ্লাই করা যাবে। ওকে,
কিন্তু সম্পৃক্ত দ্রবণের যে কেআইপি, মনোযোগ দিয়ে শুনো, সম্পৃক্ত দ্রবণের যে কেআইপি ওইটাকেই কি বলে? কেএসপি। কথাটা বুঝতে পারছো? তাহলে কেআইপির কনসেপ্ট হচ্ছে জেনারেল কনসেপ্ট, এটা সবার জন্য অ্যাপ্লাই করা যাবে। আর সম্পৃক্ত দ্রবণের জন্য যে কেআইপি তুমি ডিফাইন করো তাকেই সুন্দর একটা নাম দেওয়া হয়েছে, সেটা কি? কেএসপি। ওকে, তাহলে জেনারেল আইডিয়া হচ্ছে কেআইপি, জেনারেল আইডিয়া হচ্ছে কেআইপি। সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে ওই কেআইপিটাই কি হয়ে গেছে? কেএসপি হয়ে গেছে। বুঝতে পারলাম বিষয়টা? ওকে, এদের ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কেআইপি এবং কেএসপির মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে কেআইপি সব ধরনের দ্রবণের জন্য অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে না? কেএসপি শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য অ্যাপ্লাই করা যায়। আচ্ছা এখন এদিকে মনোযোগ করো, এখন খুব ইম্পর্টেন্ট জিনিস, এখন ফোকাস নষ্ট করো না। মনে করো তুমি একটা লবণ নিছো সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইডকে তুমি পানিতে দ্রবীভূত করে একটা সম্পৃক্ত জলীয় দ্রবণ তুমি তৈরি করছো। তাহলে সেই জলীয় দ্রবণে অবশ্যই কিছু সিলভার আয়ন থাকবে, কিছু ক্লোরাইড আয়ন থাকবে, আর বেশিরভাগ সিলভার ক্লোরাইডের অণু কি অবিয়োজিত অবস্থায় থাকবে। তাহলে সিলভার ক্লোরাইডের একটা কঠিন অবস্থা থাকবে, আর সিলভার ক্লোরাইডের একটা কি আয়নিত অবস্থা থাকবে। তাহলে এই কঠিন অবস্থা বা অবিয়োজিত অবস্থা এবং আয়নিত অবস্থা বা বিয়োজিত অবস্থার মধ্যে কি একটা গতিশীল সাম্য অবস্থা এখানে বজায় থাকে। ওকে, এখন আমরা ধরে নিই, আমরা ধরে নিই যখন আমাদের টেম্পারেচার ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার ছিল যখন 25 ডিগ্রি সেলসিয়াস, কারণ আমরা জানি দ্রাব্যতা গুণফল বা আয়নিক গুণফল যেটাই আমরা করি না কেন আমাদের তাপমাত্রা সর্বদা স্থির রাখবো আমরা। তাহলে আমরা ধরে নিই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণে সিলভার প্লাস আয়নের সংখ্যা 2টা। এটা আমরা ধরে নিছি, এক্স্যাক্টলি 2টা থাকে না, জাস্ট বোঝার জন্য আমরা ধরে নিলাম যে সিলভার প্লাস আয়নের সংখ্যা কত? 2। ওকে, ইনটু ক্লোরাইড আয়নের সংখ্যাও কত? 2। ওকে, অর্থাৎ এই কথার অর্থ কি? কথার অর্থ হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণে সর্বোচ্চ কয়টি সিলভার আয়ন উপস্থিত থাকতে পারবে? 2টি সিলভার আয়ন উপস্থিত থাকতে পারবে এবং 2টি ক্লোরাইড আয়ন উপস্থিত থাকতে পারবে। তাহলে এটা কি অবস্থা? সম্পৃক্ত অবস্থা। সম্পৃক্ত অবস্থা, যে 2টার বেশি সিলভার আয়ন দ্রবণে থাকতে পারবে না, 2টার বেশি ক্লোরাইড আয়ন দ্রবণে থাকতে পারবে না। তার মানে দ্রবণের যে ক্যাপাসিটি, মানে দ্রবণের সিলভার আয়ন ধরে রাখার ক্ষমতা কত? 2। দ্রবণের ক্লোরাইড আয়ন ধরে রাখার ক্ষমতা কত? 2। ঠিক আছে? আচ্ছা এখন তুমি এমন একটা সিনারিও কল্পনা করো, এমন একটা সিনারিও কল্পনা করো, এমন একটা সিনারিও কল্পনা করো দ্রবণে সিলভার আয়ন আছে একটা এবং ক্লোরাইড আয়ন আছে একটা। ওকে, তুমি এমন একটা সিনারিও কল্পনা করো যে দ্রবণে সিলভার আয়ন আছে একটা, ক্লোরাইড আয়ন আছে একটা। তাহলে দ্রবণের কেআইপি কিভাবে আমরা ডিফাইন করব? দেখো, তুমি কেএসপি যেভাবে লিখতা, তুমি কেএসপি যেভাবে লিখতা, কেআইপি তুমি হুবহু কি একই ভাবে তুমি লিখবা। জাস্ট কেআইপি কেএসপির মূল ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কোথায়? কেআইপি সব ধরনের দ্রবণের জন্য, কেএসপি শুধুমাত্র কি সম্পৃক্ত দ্রবণের জন্য। কিন্তু কেআইপি আর কেএসপি লেখার এক্সপ্রেশন হুবহু সেম। তাহলে কেআইপি আমরা একই ভাবে লিখব, এজি প্লাস আয়নের মোলার ঘনমাত্রা ইনটু ই, সিএল মাইনাস আয়নের মোলার ঘনমাত্রা। তাহলে এজি প্লাস কয়টা আছে? একটা। সিএল মাইনাস কয়টা আছে? একটা। আচ্ছা
এখন তুমি চিন্তা করে দেখো, বলো তো দ্রবণে হাইয়েস্ট কয়টা সিলভার আয়ন থাকতে পারবে? দ্রবণে হাইয়েস্ট 2টা সিলভার আয়ন থাকতে পারবে এবং দ্রবণে হাইয়েস্ট 2টা ক্লোরাইড আয়ন থাকতে পারবে। তাহলে দ্রবণে সিলভার আয়ন ধরে রাখার ক্যাপাসিটি কত? 2। ক্লোরাইড আয়ন ধরে রাখার ক্যাপাসিটি কত? 2। কিন্তু দ্রবণে সিলভার আয়ন আছে কয়টা বলো তো? এই মুহূর্তে আছে একটা, ক্লোরাইড আয়নও আছে কি? একটা। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমাদের দ্রবণটা আরো বেশি সিলভার আয়ন ধরে রাখতে পারবে বা আরো বেশি ক্লোরাইড আয়ন ধরে রাখতে পারবে। তার মানে আয়নের পরিমাণ ক্যাপাসিটির চেয়ে কম আছে না? থাকতে পারবে 2টা, আছে একটা। থাকতে পারবে 2টা, আছে একটা। তাহলে আয়নের পরিমাণ ক্যাপাসিটির চেয়ে কম না? তাহলে বলো আয়নের পরিমাণ যদি ক্যাপাসিটির চেয়ে কম থাকে তার মানে দ্রবণটা এখন কি অবস্থায় আছে? অসম্পৃক্ত অবস্থায় আছে। দ্রবণটা কি অবস্থায় আছে? অসম্পৃক্ত অবস্থায় আছে। এর অর্থ হচ্ছে সিলভার ক্লোরাইড আরো কি হতে পারবে? আয়নিত হতে পারবে। বুঝতে পারছো? তাহলে এখন আমাকে বলো যে লবণটা যদি আরো বেশি আয়নিত হতে পারে তাহলে এক্ষেত্রে কি কোনো পদক্ষেপ করার কি কোনো সম্ভাবনা আছে? তুমি লজিক্যালি চিন্তা করে বলো তো, এই সিচুয়েশনে পদক্ষেপ করার কোনো সম্ভাবনা আছে কি? পদক্ষেপ কখন পড়বে? দেখো, পদক্ষেপ তখনই পড়বে যখন আয়নগুলো একত্রিত হয়ে কি তৈরি করবে? কঠিন লবণ তৈরি করবে। তখন কি করবে? পদক্ষেপ পড়বে। বাট এখানে তো আমি দেখতে পাচ্ছি যে লবণটা উল্টা আরো কি আয়নিত হতে পারবে। লবণটা ভেঙে তো ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করতে পারবে। তাহলে এক্ষেত্রে কি পদক্ষেপ করার কোনো পসিবিলিটি আছে? না। তাহলে এক্ষেত্রে পদক্ষেপ করার কোনো পসিবিলিটি নাই। তাহলে এখন তুমি আমাকে বলো যেখানে কেআইপি এর মানটা কত আসে? 1 এর সাথে 1 গুণ করলে কত হয়? 1ই হয়। আবার বলতেছি কখনো ভ্যালুগুলো এক্স্যাক্টলি এরকম থাকে না। এটা জাস্ট আমি তোমাকে যাতে করে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয় সেজন্য আমি সংখ্যাগুলো নিছি বোঝার জন্য জাস্ট। ঠিক আছে? তাহলে এখানে 1, এখানে 1, তাহলে 1 * 1 কত হয়? 1। আচ্ছা ওকে, এখানে দেখো 2 * 2 কত হয়? 4। লক্ষ্য করো তো এই সিচুয়েশনে কেআইপি এর মান কত আসছে? 1। কেএসপি এর মান কত আছে? 4। তাহলে কেআইপি এর মানটা কেএসপি থেকে ছোট নাকি বড়? ছোট কি না? কেআইপি এর মানটা কেএসপি থেকে ছোট। ঠিক আছে? তাহলে আমি এভাবে লিখতে পারি, দেখো কেএস1 প্রথম কেসে আমরা দেখতে পাচ্ছি যে কেআইপি কেএসপি থেকে ছোট। তাহলে কেআইপি এর মান হচ্ছে 1, কেএসপি কত? 4। তাহলে কেআইপি এর মান কেএসপি থেকে ছোট। তাহলে কেআইপি এর মান যদি কেএসপি থেকে ছোট হয় তাহলে এটা কি ধরনের দ্রবণ পাইলাম আমরা? এটা অসম্পৃক্ত দ্রবণ পাইলাম। অসম্পৃক্ত দ্রবণ পাইলাম আমরা। অসম্পৃক্ত। বলো এক্ষেত্রে কি পদক্ষেপ করার কোনো সম্ভাবনা আছে? নাই। উত্তর হচ্ছে পদক্ষেপ করবে না। পদক্ষেপ করবে না। যদি কখনো কেআইপি এর মান কেএসপি থেকে ছোট হয় তাহলে পদক্ষেপ করবে। ওকে, এখন এটা আমি তোমাকে লিখে দিতে পারতাম, তুমি বাসায় সুন্দর করে মুখস্থ করে দিয়ে অঙ্ক করে আসতে পারতাম, কোনো সমস্যা ছিল না। নাম্বারও পাই তুমি চাইলে এ প্লাসও পাইতা। তো আলটিমেটলি তুমি কিছুই বুঝো না। ঠিক আছে? তোমার নলেজ আসলে শূন্য। ঠিক আছে? বেশি বুঝিয়ে ক্লাস না পেলে তো কোনো লাভ নেই। হ্যাঁ, বুঝতেও হবে, নাম্বারও পাইতে হবে। ঠিক আছে? না বুঝে তুমি সাময়িক সফলতা পাবো, বাট লং টার্মে ইউ উইল বড় রকমের বাস মজবুরি থাকবে। এবার আসো, এবার আপনি যখন ক্লাস নেন মানে আপনি হাত পা যদি
আপগুলো উঠা তো কালো হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা। এবার দেখো, এবার সেকেন্ড সিনারিওটা চিন্তা করি। মনে করো সেকেন্ড সিনারিওতে সিলভার প্লাস আছে দুইটা, সিএল মাইনাস আছে দুইটা। তাহলে আমার দ্রবণ দুইটা সিলভার আয়ন ধারণ করতে পারবে, সিলভার আয়ন আছেও দুইটা। দ্রবণ দুইটা ক্লোরাইড আয়ন ধারণ করতে পারবে, ক্লোরাইড আয়ন আছেও কয়টা? দুইটা। তাহলে ধারণ ক্ষমতা যতটুকু ততগুলো আয়নই আছে। তাহলে এখন এই অবস্থাটা কি? সম্পৃক্ত অবস্থা। সম্পৃক্ত অবস্থা। তাহলে দেখো কেআইপি এর মান কত? 2 × 4। কেএসপি এর মান কত? 2 × 4। তাহলে এবার কেএসপি আর কেআইপি এর মান কি হয়ে গেছে? সেম। তাহলে সেকেন্ড যে কেসটা আমার হইতে পারে, এখানে কেআইপি will be equal to KSP. বলো এটা কি ধরনের দ্রবণ? সম্পৃক্ত। সম্পৃক্ত। আচ্ছা এই ক্ষেত্রে কি অদক্ষেপ করবে? এক্ষেত্রে কোনো অদক্ষেপ করার সম্ভাবনা নাই, কারণ দ্রবণ যতটুকু আয়ন ধারণ করতে পারবে ততটুকু আয়নই আছে। তাহলে এই ক্ষেত্রেও কোনো অদক্ষেপ করবে না। এবার চলো কেস নাম্বার 3। এবার তুমি আরেকটা সিনারিও এমন চিন্তা করো, এবার মনে করো দ্রবণের সিলভার আয়ন 3টা চলে আসছে, কোনো কারণে 3টা চলে আসছে। ক্লোরাইড আয়নও কয়টা চলে আসছে? 3টা চলে আসছে। কোনো কারণে আসতেই পারে। ধরো তুমি অনেকগুলা সিলভার আয়ন ঢেলে দিছো দ্রবণে, অনেকগুলা ক্লোরাইড আয়ন দ্রবণে ঢেলে দিছো। এখন দ্রবণ তো বলবে কি রে ভাই, আমি তো দুইটার বেশি সিলভার আয়ন ধরে রাখতে পারবো না, আমি তো দুইটার বেশি ক্লোরাইড আয়ন ধরে রাখতে পারবো না। কিন্তু দ্রবণে তো সিলভার আয়ন চলে আসছে 3টা, ক্লোরাইড আয়নও চলে আসছে 3টা। তখন এখন দ্রবণ কি ব্যবস্থা নেবে? এখন বলবে ভাই আমি তো 3 জনের জায়গা দিতে পারবো না, আমি তো জায়গা দিতে পারবো 2 জনকে। তাহলে আরেকজনের কি করতে হবে? ছুঁড়ে ফেলে দিতে হবে, আরেকজনের ছুঁড়ে ফেলে দিতে হবে। মানে আরেকজনকে দ্রবণ থেকে বের করে দিতে হবে, দ্রবণ থেকে বের করে দিতে হবে। হ্যাঁ, দ্রবণ থেকে আলাদা করে দিতে হবে। ওই আলাদাটা কিভাবে হবে? দ্রবণ এখন কি করবে? দ্রবণ বলবে যে ভাই আমি দুইটার বেশি সিলভার আয়ন রাখতে পারবো না, আমি দুইটার বেশি ক্লোরাইড আয়ন রাখতে পারবো না। তখন সলিউশন যে কাজটা করবে সে হচ্ছে এক্সট্রা যে সিলভার আয়নটা আছে আর এক্সট্রা যে ক্লোরাইড আয়নটা আছে ওই দুইটা আয়নকে সে কম্বাইন করবে। ওই এক্সট্রা এজি পজিটিভ যেটা আছে আর এক্সট্রা সিএল মাইনাস যেটা আছে ওই দুইটাকে দ্রবণ কি করবে? কম্বাইন করবে। কম্বাইন করে সে কি বানাবে? কঠিন এজিসিএল এর অণু তৈরি করবে। এখন এরকম এক্সট্রা আয়ন তো যে একটাই থাকবে এমন কোনো কথা আছে? এখানে তো কোটি কোটি এক্সট্রা এজি প্লাস আয়ন আছে, ঠিক আছে না? তাহলে যদি আয়নের সংখ্যা হিসাব করে এগুলো সংখ্যাগুলো অনেক বড় আছে, তাহলে সেখানে কোটি কোটি এজি পজিটিভ আছে, কোটি কোটি সিএল নেগেটিভ আছে। ওই আয়নগুলো একত্রিত হয়ে কি বানায় ফেলবে? কঠিন এজিসিএল এর লবণ বানায় ফেলবে এবং এজিসিএল দ্রবণ থেকে অবক্ষিপ্ত হবে। এজিসিএল দ্রবণ থেকে কি হবে? অবক্ষিপ্ত হবে। এবার তুমি দেখো কেআইপি এর মান তোমার কত আসতেছে? 3 × 3 মানে কত? 9 9 না 9।
আর কেএসপি এর মান হলো 4, এটা তো ফিক্সড 4। তাহলে কেআইপি এবার কেএসপি থেকে বড় না? বড়। তাহলে যদি কেআইপি এর মান কেএসপি থেকে বড় হয়, কেআইপি এর মান আমার সময়টা দিয়ে দিই। যদি কেএসপি থেকে বড় হয়, তাহলে বলো এটা কি ধরনের দ্রবণ? এটা হচ্ছে অতিরিক্ত দ্রবণ। এক্ষেত্রে অবক্ষেপ করবে টোটাল এখানে কয়টা কেস? টোটাল এখানে তোমার 3টা কেস। হ্যাঁ, আয়নিক গ্রুপের সংজ্ঞা, হ্যাঁ সংজ্ঞা দিচ্ছি। তুমি আগে আইডিয়াটা বুঝছো কিনা আমাকে বলো, যে এখানে কেন অদক্ষেপ করবে আর কেন অদক্ষেপ করবে না। মূল আইডিয়াটা হচ্ছে যে একটা সলিউশন একটা নির্দিষ্ট অ্যামাউন্টেরই আয়ন ধারণ করতে পারে, ওইটা হচ্ছে তার সম্পৃক্ত অবস্থা। এখন যদি আয়নের পরিমাণ ক্যাপাসিটির চেয়ে কম থাকে, মানে লবণটা আরো বেশি কি আয়নিত হয়ে সম্পৃক্ত অবস্থায় পৌঁছাবে, ঠিক আছে। আর যদি দ্রবণে কোনো কারণে ধারণ ক্ষমতার চেয়ে বেশি আয়ন চলে আসে, তখন দ্রবণ কি করবে? ওই এক্সট্রা আয়নগুলোকে সে হচ্ছে দ্রবণ থেকে আলাদা করে ফেলবে। কিভাবে আলাদা করবে? এই অদক্ষেপ সৃষ্টির মাধ্যমে সেই এক্সট্রা আয়নগুলোকে সলিউশন থেকে সে সেপারেট করে ফেলবে। এই জন্যই এই যে তোমরা 9-10 থাকতে তোমরা হচ্ছে যে অনেক বিক্রিয়া করছো না, অদক্ষেপ করে, অদক্ষেপ করতো না। যেমন দেখি তোমাদের জিজ্ঞেস করি, যেমন বলো তো জিঙ্ক সালফেট দ্রবণে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করা হয়, তাহলে কার অদক্ষেপ করবে? জিঙ্ক হাইড্রোক্সাইডের অদক্ষেপ করবে না? জিঙ্ক সালফেটের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলাম, জিঙ্ক হাইড্রোক্সাইডের অদক্ষেপ করবে। কিন্তু অদক্ষেপ করবে এটার গ্যারান্টি কি? এই গ্যারান্টি তোমার কে দিছে? বইতে তো লেখা ছিল না যে জিঙ্ক সালফেটের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে জিঙ্ক হাইড্রোক্সাইডের অদক্ষেপ করে। বইতে লেখা ছিল কি কালারের অদক্ষেপ করে? কিন্তু এইটার কোনো গ্যারান্টি নাই যে অদক্ষেপ করবে। অদক্ষেপ করবে কখন বলো? যদি কেআইপি মান কেএসপি থেকে বড় হয় তখন অদক্ষেপ করবে। অর্থাৎ তোমাকে এটা অঙ্ক করে বের করা লাগবে যে আসলে কেআইপি মান কেএসপি থেকে বড় কিনা, না র্যান্ডমলি বললে হবে না, ঠিক আছে। আবার যেমন তোমরা বলছো না, যেমন ফেরাস সালফেট দ্রবণের মধ্যে তুমি যদি যুক্ত করো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কিসের অদক্ষেপ পড়বে? ফেরাস হাইড্রোক্সাইডের অদক্ষেপ পড়বে। কি কালারের অদক্ষেপ? নীল, সবুজ কালার। ফেরাস লবণটা দেখতে কেমন হয়? সবুজ কালারের অদক্ষেপ পড়বে। আচ্ছা, লবণগুলো দেখতে সবুজ কেন? জাফর ইকবাল বলছে মানে সব বই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যা আছে আইসিইউ তো একটা আমার বাসায় একটা বই পাইলাম আমি, সহজ ভাষায় ক্যালকুলাস, জাফর ইকবাল। হ্যাঁ ওই বই মেলা দেখছিলাম, বই মেলা দেখছিলাম, ওটা খুললাম। আচ্ছা, আমি ছোটবেলায় জাফর ইকবালের বই পড়তাম, যে কিশোর উপন্যাসগুলো পড়তাম, মজা লাগতো।
একটা উপন্যাস ছিল পিডিএক্স এর সন্ধানে গল্প ছিল। প্রাথমিকভাবে পড়তে মজা লাগে, একবার পড়লে মজা লাগে। তারপরে ওই যে একটা আমার নাম আমার বন্ধু রাশেদ, তোমরা দেখছিলে কিনা মুভিটা? জি, জি। ওইটা লিখছিল পিপল আমার বন্ধু রাশেদ। দীপু নাম্বার 2, তোমরা দীপু নাম্বার 2 মুভিটা কি দেখছো? বই পড়ছিলাম। এই বেগুলোরে দেখো, জীবনে না আছে রস, না আছে কোনো কোষ, এই না দেখে কোনো মুভি, না খেলাধুলা করে, না গেম খেলে, ঠিক আছে? এডি হলো যে জিমা ওই যে মুরগি নিয়ে, ঠিক আছে? বাসায় যাইবো, প্রাইভেট করবো, বাসায় যাই ঘুম, ঠিক আছে? মুভি দেখা আসলি? কোরিয়ান ড্রামা থেকে এই কোরিয়ান যে মেয়েরা ড্রামা। যেতে গেছে, ঠিক আছে? মেয়েরা খুব sensitive হয়। সবকিছু ওরা গায়ে নিয়ে নেয়, এটা কেন বললাম আমি? আমাদেরকে তো ইন্ডিকেট করে বলতেছে না না এরকম ভাবে ওরা তোমাদের দিকে চলে ছেলেদেরকে তো যদি তোমরা এখানে না থাকতে ছেলেদেরকে এখানে অপমান করে উল্টাই হতো, ঠিক আছে? ওদের কিছু বলা যাচ্ছে না, কারণ বললে এবার মান সম্মানে এগুলা লাগবে, এই জন্য বলতেছি না কিছু, ঠিক আছে? এই জন্য মুখে লাগাম দিতে লাগছে, ঠিক আছে? এই জন্য এখন কথা হচ্ছে যে যাকে একটা কিছু বলবো এমন ভাবে বলতে হবে যাতে করে সম্মানহানি তার না হয়, ঠিক আছে? মানুষের একটা রেসপেক্ট তারপর তোমরা দেখছো ফেরিক সালফেট লবণে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো কিসের পদক্ষেপ করবে? ফেরিক হাইড্রোক্সাইড পদক্ষেপ করবে কি কালার? বাদামি কালার পদক্ষেপ করবে। কপার সালফেট দ্রবণে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো নীল রঙের পদক্ষেপ করবে, কপার হাইড্রোক্সাইডের পদক্ষেপ করবে। আর প্রশ্ন হচ্ছে এই পদক্ষেপগুলো পরে কেন হয়? এই পদক্ষেপ করার পিছনের মূল কাহিনীটা হচ্ছে যে প্রত্যেকটা দুর্বল যৌগের কেএসপির মান একটা নির্দিষ্ট তাপমাত্রায় কি থাকে? স্থির বা নির্দিষ্ট থাকে, ঠিক আছে? এখন যদি কোনো কারণে দ্রবণে থাকা আয়নগুলোর ঘনমাত্রার মাধ্যমে আমরা যে কেআইপিটা হিসাব করব, ওই কেআইপির মানটা যদি ওই যৌগের কেএসপি অপেক্ষা কি হয়? বড় হয়ে যায়, ঠিক তখনই পদক্ষেপটা করবো, অন্যথায় পদক্ষেপ করবে না, ঠিক আছে কিনা? বুঝতে পারছো বিষয়টা? ওকে, আচ্ছা, তাহলে আশা করি ক্লিয়ার। তোমরা এই জিনিসগুলো মাথায় রাখবা, এগুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলা থেকেই তোমাদের ম্যাথ আসবে। এবার কিছু ইম্পর্টেন্ট নোট লিখো, পদক্ষেপ সংক্রান্ত কিছু কাহিনী এখানে। এই শুক্রবার কিন্তু পরীক্ষা আছে, ঠিক আছে? রুটিন অনুযায়ী রুটিন দেখবা, টপিক দেখবা, ঠিক আছে? বাংলা দেখবা। শুক্রবার বিকাল 4টায় লিখো সাধারণত যেই লবণের দ্রাব্যতা গুণফলের মান ছোট, সাধারণত যেই লবণের দ্রাব্যতা গুণফলের মান ছোট, সেই লবণ সহজে অদক্ষিপ্ত হয়, সেই লবণ বা যৌগ সহজে অদক্ষিপ্ত হয়। সহজে অদক্ষিপ্ত হয়। এরপর লিখো দুটি লবণের মধ্যে যেই লবণের দ্রাব্যতা গুণফলের মান ছোট, দুটি লবণের মধ্যে
যেই লবণের দ্রাব্যতা গুণফলের মান ছোট, দ্রাব্যতা গুণফলের মান ছোট, দ্রাব্যতা গুণফলের মান ছোট, সেটি আগে অধক্ষিপ্ত হবে, সেটি আগে অধক্ষিপ্ত হবে। তাহলে যদি তোমাকে দুইটা লবণ দিয়ে বলা হয়, মনে করো যদি তোমাকে দুইটা লবণ দিয়ে বলা হয় যে কোন লবণটি আগে অধক্ষিপ্ত হবে, তুমি কিভাবে ডিসাইড করবা? তুমি দুইটা লবণের দ্রাব্যতা গুণফলের মানগুলো চেক করবা, দেখবা যে লবণটার দ্রাব্যতা গুণফলের মান ছোট সেটি সবসময় আগে কি হয়ে যায়, অধক্ষিপ্ত হয়ে যায়। সেগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেগুলো থেকে প্রশ্ন আসে। এখন তোমাদেরকে আমি জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আজকে কোনো অঙ্ক করাবো না এগুলো রিলেটেড, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে কিভাবে সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করা হয় বা সোডিয়াম ক্লোরাইড লবণকে কিভাবে বিশুদ্ধকরণ করা হয় সেটা আমরা দেখব। এটা থেকে কোশ্চেন আসতে পারে। কোশ্চেন লিখো, বিশুদ্ধ NaCl তৈরিতে, বিশুদ্ধ NaCl তৈরিতে, বিশুদ্ধ NaCl তৈরিতে, বিশুদ্ধ NaCl তৈরিতে, NaCl তৈরিতে HCl ব্যবহার করা হয় কেন? বিশুদ্ধ NaCl তৈরিতে HCl ব্যবহার করা হয় কেন? দেখো সেটা HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, বৃষ্টিটা কি হ্যাঁ কোনো আটকা সবাই নিয়ে যাবে এগুলো, তুমি সেন্টার দাও, ঠিক আছে? জাদু দিয়ে ছাতা বড় করে ফেলো, ঠিক আছে? এবারে ছাতার ভিতরে সবাইকে নিয়ে দাও। ভিজে গেলে জ্বর আসবে, ঠান্ডা সর্দি, ঠিক আছে? দেখো এই বৃষ্টি জল থামবে না, এই কেমিস্ট্রি ক্লাসে কোডিং মান সমান থাকবে, ঠিক আছে? সিএসসি কোর্সে ভাই রসায়ন ক্লাসে আমরা কোডিং করব, ঠিক আছে? কোডিং এর জন্য আলাদা ক্লাস আছে। দেখো তোমরা জানো যে ইন্ডাস্ট্রিতে আমাদের কিন্তু মাঝে মাঝেই বিশুদ্ধ খাবার লবণ তৈরি করার প্রয়োজন পড়ে, ঠিক আছে? কারণ আমাদের খাবার লবণ কি আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, লবণ ছাড়া আমরা বাঁচতে পারি না। বাট লবণও কিন্তু আমাদের বড় শত্রু, ওকে? লবণ তোমরা কম খাবা, অনেকে আছে কাঁচা পাতে কাঁচা লবণ খাও, ঠিক আছে? ভাত খাওয়ার সময় একটু লবণ দিই, খুবই বাজে অভ্যাস, ঠিক আছে? আর তোমাদের আম্মুরা এগুলো বেশি করে, ঠিক আছে? মহিলারা বাসা আন্টিরা এই কাজগুলো করে বেশি, আম্মুরা করার সময় যদি ওনারা এই কাজটা করে থাকে ওদেরকে আজকে গিয়ে মানা করবা যে আম্মু তোমরা এই কাজটা করিও না, বিকজ এই লবণ কিন্তু তোমার রক্তচাপ বাড়াবে, ঠিক আছে? উচ্চ রক্তচাপের যারা রোগী তারা কিন্তু এই কাঁচা লবণ খাওয়া খুবই নিষিদ্ধ তাদের জন্য। কিভাবে কাজটা করা হয় দেখো, মনে করো সোডিয়াম ক্লোরাইড আছে, এটা আয়নিত অবস্থায় আছে, মানে আয়নিত অবস্থায় কি কি জিনিস তৈরি হবে এখানে? Na+ আর Cl- তৈরি হবে। আচ্ছা এখন যদি আমরা এই সোডিয়াম ক্লোরাইড লবণের দ্রবণে আমরা যদি কি যুক্ত করি, HCl যুক্ত করি, দেখো তো HCl কি একটা সবল তড়িৎ বিশ্লেষক, তাহলে এটা প্রচুর পরিমাণে কি প্রদান করবে? Cl- আয়ন প্রদান করবে। তার মানে এই দুইটা যৌগের মধ্যে কি কমন আয়ন আছে Cl-,
ওকে, এই আয়নটা সেম। ওকে, যখনই তুমি Cl মাইনাস যুক্ত করবা প্রচুর পরিমাণে দ্রবণে, তখন Cl মাইনাস আয়নের ঘনমাত্রা বেড়ে যাবে। তখন এই ঘনমাত্রা বৃদ্ধির প্রভাবটাকে প্রশমিত করার জন্য লাশ হাতের নীতি অনুযায়ী এই সোডিয়াম ক্লোরাইড লবণের সাম্যাবস্থাটা কোন দিকে অগ্রসর হবে? বাম দিকে অগ্রসর হবে। আর বাম দিকে অগ্রসর হওয়ার অর্থ কি? Na+ এবং Cl- একত্রিত হয়ে কি বানাবে? কঠিন NaCl লবণ তৈরি হবে। মানে NaCl কি হচ্ছে? অদক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তার মানে NaCl লবণের দ্রবণে HCl যুক্ত করলে NaCl কি হবে? অদক্ষিপ্ত হবে। পরবর্তীতে ওই অদক্ষেপ থেকে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডকে কি করা যাবে? স্পেশাল প্রক্রিয়াতে সেপারেট করা যাবে। এইভাবেই কিন্তু খাবার লবণ তৈরি করা হয় ইন্ডাস্ট্রিতে, এই কম্পোনেন্ট ইফেক্টকে কাজে লাগিয়ে। ওকে, তাহলে অদক্ষেপের কনসেপ্ট ক্লিয়ার। আজকে এতটুকুই, আগামী ক্লাসে আমরা ম্যাথ করব। বসে থাকা গল্প করো। এখানে তো ছবি না এসিএল টা অদক্ষিপ্ত হয়েছে, পরিষ্কার কি হবে? অপদ্রব্যগুলো তো অদক্ষিপ্ত হবে না, শুধু বিশুদ্ধ লবণটাই অদক্ষিপ্ত হবে।